আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির বিভিন্ন নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন আমাদের আজকের সাপ্তাহিক অনলাইন সেমিনারে। তো আমি এই পর্যায়ে সেমিনারের আমাদের সেমিনারের শুরুতে তো আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের আজকে যে নির্ধারিত বিষয় সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত একটি মেডিসিন ম্যাটেরিয়া মেডিকা, সেটি হচ্ছে ভ্যালেডোনা। ইতিপূর্বে আমি একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে যুক্ত আছেন, প্রায় ১৭ জনের অধিক আমাদের সেমিনারে যুক্ত আছেন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে, ওয়ার্ল্ড ফেডারেশন বিভিন্ন নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন লক্ষ্মীপুর রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক ডাক্তার গোলাম মুস্তফা স্যার। আমাদের সাথে যুক্ত আছেন রামগতি থেকে আমাদের লক্ষ্মীপুর জেলা ওয়ার্ল্ড ফেডারেশনের প্রচার সম্পাদক ডাক্তার সালাউদ্দিন ভাই। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের রামগতি থেকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মনির হোসেন ভাই, যুক্ত আছেন রোকেয়া ম্যাডাম, সহ যুক্ত আছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রামগঞ্জ থেকে যুক্ত আছেন ডাক্তার নজরুল ইসলাম ভাই। যারা যুক্ত হয়েছেন সকলকে ওয়ার্ল্ড ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেমিনার আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কোরআনে কারিম থেকে তেলাওয়াত হয়েছে। তো আমাদের নির্ধারিত যে বিষয় ছিল, তো নির্ধারিত বিষয়ের উপর ইনশাল্লাহ আমাদের আলোচনা শুরু হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের নির্ধারিত বিষয় ব্যালডনের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মহিলা সম্পাদিকা রোকেয়া আক্তার আপাকে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টার লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার পরিচালিত সাপ্তাহিক সেমিনার উপস্থিত আমার অনুরাগী এবং আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা অনলাইনে যুক্ত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান রঘুবিয়াতের দরবারে, যিনি আমাদেরকে ছাত্র মানবতা সেবক হিসাবে কবুল করেছেন। আমরা হৃদয়ের শত্রুভাবে ভালোবাসা উজাড় করে সে অবনত চিত্তে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে আজকের ক্লাস। তো আমাকে বলা হচ্ছে সম্ভবত মেন্টালি সিমটম ব্যালেডোনার মানসিক লক্ষণগুলি তুলে ধরার জন্য আমি সেই বিষয়ের উপরে একটু ধারণা যেন আপনাদের সম্মুখে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাকে প্রদান করে। যখন সুস্থ থাকে তখন রসিকতা প্রিয় হয় এবং মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। যদি কারোর সাথে তার দেখা হয়, পরিচয়ের সাথে সাথে বন্ধুর মতোই তার একটা সম্পর্ক হয়ে যাবে। যদিও আমরা তার ফিজিক্যালিতে পেয়েছিলাম, ফিজিক্যালি সিমটমতে পেয়েছিলাম যে রোগী যদিও রাগী, খিটখিটে মেজাজ, খিটখিটে স্বভাব, কিন্তু হাসি খুশি মানুষ, একেবারে খোলামেলা মন। শিশুরা বয়স অনুপাতে খুব বুদ্ধিমান হয়, কোনো কিছু দেখলে এটা সেই পুরো তার ভিতরে টেকে ফেলে আর কি করবে জিকের উপরে বলতে পারে, আর শুনলে সহজেই বিষয়টা মনে রাখতে পারে। খুব সহজেই কোনো কঠিন বিষয়ে তারা আয়ত্ত করতে পারে এবং বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। এবং সঙ্গীরা খুবই হাসি খুশি থাকে, বুদ্ধিজীবী মানুষ, রসিকতা প্রিয় এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করে। যদিও আমরা পেয়েছি তার সিমটমে রোগী খিটখিটে স্বভাব, মানুষ খোলামেলা মন, শিশুরা বয়স অনুপাতে খুব বুদ্ধিমান হয়, কোনো কিছু দেখলে তারা সহজেই মনে রাখতে পারে বা খুব সহজেই বুঝতে পারে। কঠিন কাজও এরা করতে পারে, বুদ্ধি খাটিয়ে কথা বলতে পারে, কাজ করতে পারে। খেলাধুলা তাদের প্রিয়। ব্যালেডোনার ছোট শিশুরা বিছানা, চেয়ারে, টেবিলে, বালিশে, দোলনার উপরে লাফাতে থাকে। ব্যালেডোনার মানুষরা খুবই আত্মবিশ্বাসী হয়, এরা সহজেই মানুষকে বিশ্বাস করে। স্বাধীন চেতনার মানুষ, স্বাধীনভাবে থাকতে চায়, পরাধীনতা এরা পছন্দ করে না। বুদ্ধিমান টাইপের মানুষ, কোনো কিছু করলে নিশ্চিত করে, আন্দাজে কিছু করে না, কোনো কথা বললে নিশ্চিত হয়ে বলে, আন্দাজে বলে না। কোনো কাজ করলে এটা সাহসিকতার সাথে করে, সাহসিকতার সাথে কর্তৃপক্ষের সাথে বিরোধিতা করে। সে যদি কোনো চাকরি করে ঊর্ধ্বতন দায়িত্বশীলের সাথে সাহসিকতার সাথে সে লড়বে, লড়াই করবে, সত্য কথাটা সে বলার চেষ্টা করবে, সত্যের প্রতিবাদ সে করবে। ধরুন কোনো কলেজে চাকরি করেছে, প্রিন্সিপালের সাথে সাহসিকতার সাথে প্রতিবাদ করবে, বা সেই কোনো একটা জব করছে, চাকরি করছে, তার বসের সাথে সে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়ে যাবে। করলে তারা ওর সাথে করে, ভয় করে না, ভয় করে। সে যে কোনো অন্যায় পক্ষে প্রতিবাদ করে সাহস সাথে করে, ভয় সাথে করে না। এরা অন্যকে উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়। এরা চমৎপূর্ণ পোশাক পরতে ভালোবাসে, পছন্দ করে। এরা জামা, জুতা, ব্যাগ, টুপি, পাঞ্জাবি, বোরকা, হিজাব, সব গর্জিয়াস জিনিস ওরা পছন্দ করে। গর্জিয়াস পোশাক পরে বেড়াতে যাবে, চেম্বারে যাবে, তারপরে সব সব জায়গায় যাবে। গর্জিয়াস পোশাক তাদের একেবারে ফেভারিট। আবার গর্জিয়াস বাসা থেকে বেরোবে, কোথায় ও সেমিনারে যাবে, অনুষ্ঠানে যাবে, তখন কিছুক্ষণ পর সে তার পোশাকের দিকে তাকাবে, অন্য কেউ তার পোশাকটা দেখছে কিনা। এমন হাবভাব খাবে যেন পোশাকটা, তার পোশাকটা সবাই দেখে এবং তার পোশাকটাকে সবাই যেন সুন্দর বলে। এটা হচ্ছে তার মানসিক চিত্র। আর আমি দামি পোশাক পরেছি অর্থাৎ সে যার জন্য পোশাক পরেছে এটা অন্যকে দেখানোর প্রবণতা, এটা তার ভালো লাগে যে অন্য কেউ আমার এই পোশাকটা দেখুক, নিজের আধিপত্য দেখাতে পছন্দ করে। হঠাৎ যখন অসুস্থ হয় তখন ভীষণ উদ্বেগ,
যেরকম মারাত্মক অবস্থা ধারণ করে ঠিক তেমনি মনের অবস্থাও ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে। অসহ্য ক্ষমতা, মানে তার কোনো সহ্য ক্ষমতা থাকবে না, একেবারেই থাকে না ভালো যাবে। আক্রান্তের স্থানে যত বেশি কথা হবে তত বেশি তার মেজাজ খিটখিটে হয়ে যাবে, মনোভাবটা ধ্বংসাত্মক হয়ে উঠবে। অসুস্থতা অবশ্যই যেরকম তার ধ্বংসাত্মক, আর তার মেন্টালি সিম্পটম যেরকম তীব্র আলস্য সহ্য করতে পারবে না, সূর্যের তাপ সহ্য করতে পারবে না, তীব্র গন্ধ সহ্য করতে পারবে না, সামান্য শব্দ সহ্য করতে পারবে না, সামান্য চা সহ্য পারবে না, আক্রান্ত স্থান এত স্পষ্ট পাতা হয়ে পড়বে কিছু সহ্য করতে পারবে না। নিঃশ্বাস করলে হ্যাঁ ভয় মাতিয়ে উঠে, আর চকচকে জিনিসের দিকে তাকাতে পারে না, তাকালে মাথা ঘোরায়। যদি দীর্ঘদিন অসুখে ভুগতে থাকে তাহলে মেজাজ অসম্ভব খিটখিটে হয়ে যায়। উগ্র মেজাজ, অস্থির, দধিহীন হয়ে যায়। এদের মধ্যে আবার কাউকে পাবেন যারা স্বার্থপর, অহংকারী, এই এরকম আর কি। উম, রাগ হওয়ার প্রবণতা, রাগ ওদের মুখ, ত্বক, চোখ, ফেস লাল হয়ে যায়। এই যে রোগের লক্ষণ, ফিজিক্যালি সিমটম, যেটি এই অসুস্থ হলে তার লাল হয়, রাগলেও ঠিক ওই রকম লাল হয়ে যায়। একবার উত্তেজিত হয়ে আবার কান্না করে, নিজের উপর অত্যাচার করে, রাগের সময় সান্ত্বনা দিলে মানে না। আবার বেদনার রক্ত যেমন ঊর্ধ্বগামী, মেজাজটাও ঠিক ঊর্ধ্বগামী। রাগ এত বেশি কখনো কখনো বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিতে চায়। ইফাস সালফার, এরা উঁচু স্থান থেকে লাফিয়ে পড়তে চায়, চরম উত্তেজিত হয়ে আগুনের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি করে শিশুরা রাগের সময় অন্যের গায়ে থুতু দিয়ে পালিয়ে যায়, কাছে থাকা মানুষের চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে কামড় দেয়। এটা এই যে আর্সেনিকে আছে, ব্যারাটা কার্ডে আছে, সিমতে আছে, কিছু এরকম করে, হাইড্রোকোভিনামে আছে, ম্যাডেলিনামে আছে, ওপিয়ামে আছে, ইত্যাদি অনেক মেডিসিন আছে কামড় দেওয়ার যে প্রবণতা। শিশুরা আচ্ছা শিশুদের পর্যায়ে গেলে এবার আমি বলবো, আম, যেমন শিশুরা বা বড়রা রাগ হলে অন্যকে মারে, কিন্তু অন্যকে মারে, কিন্তু বেলেডোনা শিশুরা রাগ উঠলেই দেওয়ালে মাথা পিটে, দেওয়ালে মাথাটা তার পিটতে থাকবে বা মাথা ফাটায়। আহ এরকম এরকম সে নিজের প্রতি আঘাত করে, নিজের শরীরকে খামচে রক্তাক্ত করে ফেলে। বড় মানুষেরা ধারালো অস্ত্র দিয়ে নিজেদের শরীরকে আগে রক্তাক্ত করে ফেলে। আমি একবার এক বাসায় গিয়েছিলাম, তখন আমি দেখছিলাম যে একজন মহিলা অনেক সুন্দর, তার থুতনি থেকে গলা পর্যন্ত অসংখ্য আঁচড়ের দাগ। আমি তো প্রশ্ন করি আপনার এই অবস্থা কেন, বলছে আমার যখন রাগ হতো তখন আমি নিজের প্রতি নিজে রক্ত ধারণ করি, আমার লোকগুলা দিয়ে আমার খামচাই। এখন চিন্তা করলাম তাকে স্যালেডোনা দেওয়া হতো, সে নিজের প্রতি অত্যাচারটা করতো। এই শরীরটাকে পৌঁছায় এরকম কম করে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি এরকম করছেন কেন, হাত কাটছেন কেন, আপনি আপনার শরীর কাটছেন কেন, তখন সূত্র বলবে তখন আমার হিতের জ্ঞান ছিল না, যেটা আমি কাজটা করছি। এরা রাগ হলে পশুত্ব আচরণ করে, পশুত্ব, পশু হার মেনে যায় এদের কাছে। সাইকোসিস টেন্ডেন্সি এদের মাঝে এসে পড়ে, চুরি করার প্রবণতাও থাকে। শিশুরা হঠাৎ চিৎকার করে কেঁদে উঠে হঠাৎ বন্ধ করে দেয়, অনেক জন্যই চিৎকার করলো, আপনার যারা দেখবেন একদম ঠান্ডা কিছু হয় না, কে রেগে গেল ওই যে রোগের মতো, হঠাৎ আসে হঠাৎ যায়। আমি তো ফিজিক্যালি গুলো বলতেছি না, আমাদের চলে যায় জ্বরের কলা বকে। শিশুরা ভীতু, শিশুরা ভূতের ভয় পায়, সাপের ভয় পায়, পোকামাকড়ের ভয় পায়, কুকুরে বিষম ভয় পায়, কুকুরে কামড়ালে যদি জলাতঙ্ক রোগ হয়, তারপরে পানি দেখলে ভয় পায়। এটা আমরা হাইড্রোপ্রোবি নামেও দেখেছি, কিন্তু আবার অনেক মানুষই বলছে এটা ব্যালেডোনাতে আছে। আবার কুকুরের ডাক দেয়, ঠিক হাইড্রোপ্রোবি নামের শিশুরা যেরকম কুকুরের ডাক দেয়, এই ব্যালেডোনার শিশুরাও কুকুরের ডাক দেয়। খাবার দিলে বললে আপনার আপনার বাটিটা কামড় দিয়ে ধরবে, চামচ কামড় দিয়ে ধরবে, গ্লাস কামড় দিয়ে ধরবে, আমরা বুঝতে পারবো এটা ব্যালেডোনা। মস্তিষ্কের রক্ত কারণে ভুল বকে, কলা বকে। ডক্টর ন্যাশ বলেছেন এই তিনটি বড় ওষুধ, বড় ধরনের ওষুধ ব্যালেডোনা, হিস্টামোনিয়াম, হাইসিয়াম। তো আমি আমার গভীরতা অনেক স্বল্প ক্ষুদ্র, যদি ক্ষমা চোখে দেখবেন, যেহেতু আমার শিক্ষকরা আছে ওনারা কথা বলবে, আমি এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রামগঞ্জের মহিলা সম্পাদিকা রোকেয়া আক্তার আপাকে সুন্দর আলোচনা রাখার জন্য আজকে নির্ধারিত বিষয়ের উপর। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের রামগতি উপজেলায় আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ডাক্তার সালাউদ্দিন ভাইয়ের কাছে। সংক্ষেপে আমাদের আজকের মেডিসিন নিয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি, যেহেতু আরো আলোচক আছে, সময় দিকে খেয়াল রাখবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? ভালো আছেন? যদিও আমাদের প্রতি সপ্তাহে শুক্রবারে আমাদের এই সেমিনারটা হচ্ছে, সকল চিকিৎসক ডাক্তার ও ছাত্রছাত্রীদের কাছে নাই, যারা দেখা যাচ্ছে ডিএসএমএস পড়াশোনা করে এই বেলাটা এক ফাইল ওষুধ অন্তত আছে, তো মানসিক সিমটমে এগুলো আমরা পেয়ে থাকি। এরকম আপাতত তার মধ্যে আবার দপদপানি পূর্ণ শব্দ, জ্ঞান জ্ঞান, তারপরে যায় উত্তেজনা সম এবং প্রলোভীয় পূর্ণতা আছে। এরপরে যে কোনো কিছু টুকরো টুকরো করে ছেড়ে ফেলে, মানে রাগের ক্ষোভের কারণে টুকরো টুকরো করে ছেড়ে ফেলে। এবার কাগজ কলম যেটাই পাক হাতের কাছে যে কোনো দ্রব্য থাক, এটা বেলাডোনা রুগীরা অনেক সময় ছেড়ে ফেলে। এটা আমাদের আবার চীনা মেডিসিনও আছে এই সিমটমটা। দেখা যাচ্ছে আমরা এগুলো সচরাচর রুগীকে আমরা দেখলে বেলাডোনা সাজেস্ট করতে পারি। এরপরে ঘন ঘন
পাল, উত্তেজনা, সম, হিংস্র এগুলো আছে তার কাছে। ভয় পায়, কুকুরকে বেশি ভয় পায়। বেলাডোনা রোগী বাচ্চারা কুকুরকে ভয় পায়, তীব্র আলোকেও ভয় পায়। এরপরে বেশি রুগী অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি বুদ্ধিমান, তো বেশি কথা বলা ও বাচালতা এটা কিন্তু তার কাছে আছে। মানসিক সিমটমে আমরা এটা পাই। সুস্থ অবস্থা খুবই ভালো, সাদা সাদা লাভি ও আনন্দ মুখর, হাস্যরস্যকর, কৌতুকপ্রিয়, ভয় নিয়ে জেগে ওঠা, সারাক্ষণ ভীত থাকে বেলাডোনা রোগীরা। সালাউদ্দিন ভাইকে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। সালাউদ্দিন ভাইকে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত করেন। হঠাৎ হঠাৎ জ্বরের গতিতে রোগ আক্রমণ বেলাডোনার, এটা আমরা অনেকেই জানি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর সুন্দরভাবে শুনলে জানলে এখান থেকে আমরা একটা কিছু শিখতে পারবো। আমাদের সেমিনারের সার্থকতা তখনই আসছি আলোচনার মাঝে কিছু শিখতে পারি, মাথায় ব্রেনে ঢুকাতে পারি, এটাই হলো আমাদের সেমিনারের সার্থকতা। সবাইকে ধন্যবাদ। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টার লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আছে সেমিনারে। সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা দিয়ে আমি মিউট করছি। ধন্যবাদ। পরবর্তী আলোচকের কাছে ফিরে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের নির্ধারিত গুরুত্বপূর্ণ মেডিসিন বেলাডোনার উপরে আলোচনা পেশ করার জন্য অনুরোধ আছে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক ডাক্তার বেলাল হোসেন ভাইকে। ডাক্তার বেলাল হোসেন ভাইকে আজকের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টার লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত বিজ্ঞানের সেমিনারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ইতিপূর্বে প্রোগ্রাম ম্যাডাম সালাউদ্দিন ভাই বেলাডোনার গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করছেন, তাদেরকে ধন্যবাদ। তো আমি প্রত্যেকটা কথাকে বিশ্লেষণ করে আলোচনা করার জন্য চেষ্টা করব। যারা নোট করতে চান খাতা কলম নিয়ে নোট করতে পারেন, আর না হয় এভাবে শুনে কিছুই মনে রাখতে পারবেন না, নোট করলে আশা করি আপনারা ভবিষ্যতে কাজে লাগাইতে পারবেন। বেলাডোনা মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, কারণ এটা অ্যাভেলেবেল, আমরা ইউজ করি, প্রায় দিনই ব্যবহার করি। এটা ডেডলি নাটসেট নামক এক প্রকার উদ্ভিদ থেকে তৈরি হয়, আমরা জানি। তো বেলাডোনা তো একটা উদ্ভিদ, একটা গাছ। এই গাছকে কেন বেলাডোনা বলা হচ্ছে এটা আমাদের জানা দরকার। বেলাডোনা শব্দটা ল্যাটিন শব্দ। গাছে নিয়ে এই গাছে তাদের কি করতো, মুখে মাখতো। মুখে মাখলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যেত, তাদেরকে সুন্দর দেখা যেত। আর ওখান থেকে এই বেলাডোনা গাছকে বেলাডোনা নামকরণ করা হয়। আর এই বেলাডোনা গাছকে যতই সুন্দর নমিনি বলা হোক বা বেলাডোনা বলা হোক, আসলে এর বৈশিষ্ট্য খুবই বিপরীত। অর্থাৎ এই বেলাডোনা গাছটা এত বিশ্রী দুর্গন্ধ ছেড়ে বা এত বিষাক্ত গন্ধ ছাড়ে, যদি কোনো ব্যক্তি এই গাছের সংস্পর্শে আসে তাহলে সেই অসুস্থ হয়ে যেতে পারে। এই বেলাডোনা গাছের বৈশিষ্ট্য হলো এটা। যেহেতু সময় কম, সংক্ষিপ্ত পরিসরে বলতে হবে। এই বেলাডোনা মেডিসিনটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1805 সালে প্রুভিং করেন। এই বেলাডোনা যখন প্রুভিং করেন তখন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানকে দেশান্তরিত হইতে হয়েছে, হিজরত করতে হয়েছে, অনেক কষ্ট ক্লেশ সহ্য করতে হয়েছে, এমনকি জরিমানা পর্যন্ত দেওয়া হয়েছে 1805 সালে, যখন এই বেলাডোনাটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান প্রুভিং করেন। অর্থাৎ 1805 সালে যখন স্কারলেট ফিভার আরক্ত জ্বর মহামারী আকারে দেখা দিয়েছে, তখন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই বেলাডোনা ওষুধটা প্রুভিং করে। এতে করে বিরুদ্ধবাদী ডাক্তাররা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের বিরুদ্ধে অনেক হাসি ঠাট্টা করছেন, ওনার বিরুদ্ধে মামলা করছেন, উনি দেশান্তরিত হতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে। সেই হ্যানিম্যানের ঔষধকে নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। আসলে হ্যানিম্যান সহজভাবে পাওয়ার কারণে আমাদের কাছে মূল্য কম। এই বেলাডোনা মেডিসিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। কেউ কেউ বলেন এই মেডিসিনটা হলো কুকুর সিগাল এর দংশনের প্রতিষেধক। এছাড়া স্কারলেট ফিভারের প্রতিষেধক এই মেডিসিনটা, অথবা যারা বিমানের ক্রু বা বিমানে যারা যাতায়াত করেন এদের যদি কোনো লক্ষণ দেখা দেয়, এই ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে বেলাডোনাকে ব্যবহার করা যায়। ইতিপূর্বে অনেকে বলেছেন যে বেলাডোনা স্থূল দেহ। স্থূল দেহের ক্ষেত্রে আমাদের অনেকগুলো মেডিসিন আছে, ক্যালকেরিয়া কার্ব, গ্রাফাইটিক্স, ব্রোমিয়াম, ক্যালিকাপ। এই যে বেলাডোনা সুন্দর দেহের মধ্যে ক্যালকেরিয়া কার্ব বেলাডোনার পরবর্তী মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, ইউনিক মেডিসিন ক্যালকেরিয়া কার্ব। যদি আমরা বেলাডোনা এবং ক্যালকেরিয়া কার্বের মধ্যে পার্থক্য যদি সৃষ্টি করতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে বেলাডোনা শীতকাতর মেডিসিন, মাথা কামায়, ডিম পিওতা থাকে, এই কথাগুলো বেলাডোনার মধ্যে থাকে না। এবার প্রত্যেকটা মেডিসিনের পার্থক্য সৃষ্টি করা সম্ভব নয়, যেহেতু বেলাডোনা ক্যালকেরিয়া কার্বের মধ্যে দুইটা একটা একটার পরিপূরক মেডিসিন। সেজন্য ক্যালকেরিয়া কার্বে আমরা দেখবো থলথলে মাংসালো, ডিম পিও, মাথার গামে বালিশ ভিজে এবং স্বাস্থ্যবান যদি হয়, সেই ক্ষেত্রে আমরা বেলাডোনা বা ক্যালকেরিয়া কার্বের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যেটা আসে ওটা ব্যবহার করবো।
আর বেলাডোনার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে পরবর্তীতে বলবো যে উত্তাপ আরক্তিমতা তাপ জ্বালা স্পর্শকাতরতা সেগুলা দেখবো যেগুলা একটাও ক্যালকেরিয়া কার্ভের মধ্যে নাই। হ্যাঁ, রোগ যখন বিরতি দেয়, যে বেলাডোনা একটা কথা আসে হঠাৎ যায়, ওইরকম বিরতি দেওয়ার সময় বেলাডোনা ঘাম দেয়, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ নির্দিষ্ট মাথা ঘামায়, বিশেষ করে ঘুমালে মাথা ঘামায়। তো সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবার প্রত্যেকটা মেডিসিনে আমরা পার্থক্য সৃষ্টি করতে চেষ্টা করবো। তো আমি কথা বলবো যেহেতু সংক্ষিপ্ত সময়, বেলাডোনা 1 নম্বর যে কথাটা আছে উত্তাপ আরক্তিমতা। তো উত্তাপ আরক্তিমতা বেলাডোনার যেই কোনো রোগে উত্তাপ আরক্তিমতা থাকবে। তো বিশেষ করে সব ক্ষেত্রে আরক্তিমতার ক্ষেত্রে কি আমরা বেলাডোনা কি ব্যবহার করবো না? সব আরক্তিমতার ক্ষেত্রে কি আমরা বেলাডোনা ব্যবহার করবো না? যেমন আমার কাছে একটা রোগী আসছে, রোগীর ঠোঁট রক্তবর্ণ উজ্জ্বল লাল হয়ে আছে। এখন রোগী আমি পড়লাম যে বইতে পড়লাম যে বেলাডোনা আরক্তিমতা আছে, এখন উত্তাপ নাই, কিন্তু বেলাডোনা ঠোঁট দুইটা তার ঠোঁট গুলা খুব লাল বর্ণ দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কি আমি বেলাডোনা দিব না? আমি বেলাডোনা দিব না। এক্ষেত্রে আমি দেখবো যে আমার কোন মেডিসিন বেলাডোনা ছাড়া আরক্তিমতা আছে। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আরক্তিমতার ক্ষেত্রে আমরা অরামেট আছে, অ্যাপিসমেল আছে, ল্যাকেসিস আছে, সালফার আছে, টিবারকুলিনাম আছে। আসেন আমি কখন অরামেট দিব, কখন বেলাডোনা দিব? আমার অরামেটের বৃদ্ধি আত্মহত্যার প্রবণতা রাত্রি বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি। বেলাডোনা রাত্রি বৃদ্ধি নাই, কিন্তু শীতকালে বৃদ্ধি। হ্যাঁ, বেলাডোনার বৃদ্ধি হলো বিকাল 3টা থেকে রাত্রি 3 পর্যন্ত বেলাডোনার বৃদ্ধি আছে। আর অরামেটের রাত্রি বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি, রাত্রি বৃদ্ধি আছে, আত্মহত্যার প্রবণতা আছে। যদি আমি দেখি যে আমার রোগীর আত্মহত্যার প্রবণতা আছে, সেক্ষেত্রে আমি রোগীকে দিব কি অরামেট দিব। এরপর আসলে আমি কখন অ্যাপিসমেল দিব, কখন বেলাডোনা দিব? অ্যাপিসমেল যদি আমি দেখি যে আমার রোগীর পিপাসাহীনতা আছে, এই পিপাসাহীনতার ক্ষেত্রে বেলাডোনা রোগী কখনো অত্যধিক পিপাসা, কখনো বেলাডোনা রোগীর পিপাসা না। যেহেতু বেলাডোনার একটা কথা আছে হঠাৎ আসে হঠাৎ যায়, ওই যে হঠাৎ বকে কিছুক্ষণ চুপচাপ থাকে। সেম ভাবে প্রত্যেক রোগের ক্ষেত্রে একই রকম অবস্থায়, অর্থাৎ বেলাডোনা কিছুক্ষণ পিপাসা আছে, কিছুক্ষণ পিপাসা নাই, কিন্তু অ্যাপিসমেল পিপাসাহীনতা থাকে, প্রস্রাবের সমস্যা থাকে, স্বল্পতা থাকে, এবং অ্যাপিসমেলে যদি চোখের নিমের পাতা ফোলা থাকে ইত্যাদি ইত্যাদি লক্ষণ যদি থাকে, এবং ঠোঁটের আরক্তিমতা থাকে, সেই ক্ষেত্রে আমি বেলাডোনা না দিয়ে অরামেট না দিয়ে আমি তাকে অ্যাপিসমেল প্রয়োগ করি। তারপর আসেন ল্যাকিসিসের ক্ষেত্রে আসেন, ল্যাকিসিসের মেডিসিনটা যদি ঠোঁট লাল থাকে, এই ক্ষেত্রে আমরা কখন ল্যাকিসিস দিব? আমরা জানি যে ল্যাকিসিসের রোগী অত্যন্ত রাগী, সেম ভাবে বেলাডোনার মেডিসিনও রাগী। ল্যাকিসিসের রোগী যে সন্দেহ প্রবণতা আছে, বেলাডোনাতে সন্দেহ প্রবণতা আছে, কিন্তু ল্যাকিসিসের মতো এত সন্দেহ প্রবণতা নাই। তাছাড়া আরেকটা লক্ষণ দিয়ে আমরা সবসময় ল্যাকিসিসকে নির্ণয় করবো, সেটা হচ্ছে ল্যাকিসিসের রোগী কখনো গলা এবং কোমরে কোনো জিনিস রাখতে পারে না, ওড়না রাখতে পারে না গলাতে, মার্বল রাখতে পারে না গলাতে, গলারের বুতাম মারতে পারে না ল্যাকিসিসের রোগী। যদি জামায় বুতাম থাকে, সে কখনো বুতাম মারতে পারে না। এরপর আসেন ঠোঁট দুটি যদি আরক্তিমতা হয়, তখন আমি যদি আমার দেখি যে রোগী সালফার কখন দিব, যদি আমার রোগী নোংরা হয়, দুর্গন্ধযুক্ত হয়, গোসলে অনীহা থাকে ইত্যাদি 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 সালফারের যদি লক্ষণ থাকে, তাহলে আমি এই ক্ষেত্রে বেলাডোনা না দিয়ে তাকে সালফার দিব। এরপর আসেন টিবারকুলিনাম আছে, টিবারকুলিনাম কুকুর ভীতি আছে। ইতিপূর্বে দুইজনে বলছেন যে বেলাডোনাকে কুকুর ভীতি আছে, কারণ হচ্ছে বেলাডোনার মেডিসিনটা অ্যান্টিসোডিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিটিউবারকুলার মায়াজমকে প্রতিহত করে। যদিও কেউ কেউ বলেছেন বেলাডোনা মেডিসিনটা ডিফেক্টিভ মেডিসিন, কিন্তু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন বেলাডোনা অত্যন্ত গভীর ক্রিয়াশীল মেডিসিন। তো এই ক্ষেত্রে কখন আমি টিবারকুলিনাম দিব? যেহেতু বেলাডোনা যেরকম শীতকাতর, টিবারকুলিনাম শীতকাতর। হ্যাঁ, আমার রোগী যদি ভ্রমণপ্রিয় হয়, আমার রোগী যদি বুক সরু হয়, আমার রোগী যদি নখ বাঁকা হয় ইত্যাদি ইত্যাদি যদি আমি লক্ষণ দেখি, তাহলে আমি এই ক্ষেত্রে টিবারকুলিনাম দেব। যেহেতু ব্যাপক পার্থক্য সৃষ্টি করার সম্ভাবনা, দুই একটা লক্ষণ নিয়ে আমরা পার্থক্য সৃষ্টি করতে পারি। তাহলে মোট কথা হচ্ছে উত্তাপ এবং আরক্তিমতা। এই ক্ষেত্রে আরক্তিমতার ক্ষেত্রে আমার কোন কোন মেডিসিন, যদি সব ক্ষেত্রে না, পুরো অন্যান্য আক্রান্ত তার উত্তাপ থাকতে পারে, আরক্তিমতা থাকতে পারে, জ্বালা থাকতে পারে, কিন্তু যদি রোগীর ঠোঁট রক্তবর্ণ আরক্তিমতা থাকে, সেই ক্ষেত্রে আমরা অরামেট, অ্যাপিসমেল, ল্যাকিসিস, সালফার, টিবারকুলিনাম এই মেডিসিন গুলো আসে, আমরা এই মেডিসিন গুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করে নিতে হবে আমাদেরকে। বেলাডোনা দ্বিতীয় কথা আছে জ্বালা ও স্পর্শকাতরতা, গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। বেলাডোনা যে কোনো রোগে যেখানে উত্তাপ আরক্তিমতার সাথে সাথে জ্বালা থাকবে, জ্বালাতে যদি আমরা পার্থক্য করতে যাই আজকে পুরো রাত লাগবে, কারণ জ্বালার মেডিসিন আছে আমরা যারা নিয়মিত ব্যবহার করি, সেই ক্ষেত্রে জ্বালার মেডিসিন আছে শতাধিক মেডিসিন। কারণ হচ্ছে অ্যাপিসমেলে জ্বালা আছে, ল্যাকিসিসে জ্বালা আছে, অ্যাকোনাইটে জ্বালা আছে, আর্সেনিকে জ্বালা আছে, কারোতে জ্বালা আছে, ট্যারেন্টুলাতে জ্বালা আছে, এবং অসংখ্য মেডিসিন, মেডোরিনামে জ্বালা আছে, সালফারে জ্বালা আছে, অসংখ্য মেডিসিন আছে জ্বালা। তো সেই ক্ষেত্রে এক একটা ক্ষেত্র বিধে, কারো হাত পায়ে জ্বালা, কারো মাথার তালু জ্বালা, কারো আক্রান্ত অংশ জ্বালা, কারো পেটের ভিতরে জ্বালা। সেই ক্ষেত্রে আমরা একমাত্র লক্ষ্য করবো যে বেলার আক্রান্ত অংশ যদি জ্বালা থাকে, সেই ক্ষেত্রে আমরা বেলাডোনা ব্যবহার করি। কারণ সবগুলো মেডিসিনের পার্থক্য বলা এখন সম্ভব না। জি, বেলাল ভাইকে সংক্ষিপ্ত আক্রান্ত করার অনুরোধ স্থান করলাম। যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা বেলাডোনাকে ব্যবহার করি। আর বেলাডোনার ক্ষেত্রে স্পর্শকাতরতার কথা যেটা বলা হয়েছে, এই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে জ্বালার পাশাপাশি স্পর্শকাতরতা। ইতিপূর্বে বলা হয়েছে বেলাডোনা মানসিকভাবে অত্যন্ত স্পর্শ। হ্যাঁ, এই স্পর্শকাতরতা আমরা শুধু আক্রান্ত স্থানের দিকে লক্ষ্য করবো না, মানসিক দিক দিকে লক্ষ্য করবো যে স্পর্শকাতর কিনা। যেমন মানসিক দিক দিয়ে স্পর্শকাতরতা, স্পর্শকাতর মেডিসিনের মধ্যে আর্নিকা মানসিক দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর থাকে, এবং বেলাডোনা স্পর্শকাতর থাকে। আর তার স্পর্শকাতর থাকে আমাদের হিপাসাল থাকে। অন্তত বেলাডোনা, হিপাসাল, আর্সেনিক, যদি এই তিনটা মেডিসিন নিয়ে আমরা যদি স্পর্শকাতরতার কথা বলি,
ল্যাকিসিস স্পর্শকাতরতা থাকে। এই কয়েকটা মেডিসিন এফিসমিল স্পর্শকাতরতা থাকে। আমরা জানি যে যদি এফিসমিল মৌমাছি থেকে তৈরি, কেউ যদি মৌমাছির বাসায় ডিল মারে তাহলে মৌমাছি যদি সে পানির ভিতরে ডুব দেয় তারপরেও কিন্তু মৌমাছি আক্রমণ করে, কারণ তার মানসিক স্পর্শকাতরতার ক্ষেত্রে। এই ক্ষেত্রে এফিসমিলে যদি আমরা অন্যান্য লক্ষণগুলো দেখি, যেটা পুত্র স্বল্পতা, পিপাসা স্বল্পতা সহ চোখের নিমপাতা ফোলা সহ অন্যান্য যে ফুল ফাটানো ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা এফিসমিলকে দিই। আর্নিকা আছে, হিপাসালফ আছে স্পর্শকাতরতার ক্ষেত্রে। আর্নিকা মোড এত স্পর্শকাতর, সে যেখানে শুয়ে থাকবে সেখান থেকে কাউকে যাইতে দেবে না, সে কেউ তার সাথে দেখা করুক এটা সে চাবে না, এবং অত্যন্ত মানসিক এবং শারীরিক স্পর্শকাতরতা তার মধ্যে থাকবে। হিপাসালফ অত্যন্ত স্পর্শকাতর থাকবে তার আক্রান্ত অংশ, পাশাপাশি মানসিক ভাবে সে আক্রান্ত থাকবে, তার আপনকে সেই আগুনে ফেলে দিতে সে কখনো দ্বিধাবোধ করবে না। দুলাল ভাইকে এই সংক্ষিপ্ত করার জন্য মেডিসিনগুলো আমরা অনুরোধ করা যাচ্ছে। প্রত্যেকটা মেডিসিন পার্থক্য সৃষ্টি করে আমাদেরকে নিতে হবে, কারণ পার্থক্য সৃষ্টি করতে না পারলে আমরা ব্যবহার করতে পারবো না। এরপর আসে আকস্মিকতা, বিষণ্ণতা, বেলাডোনার মধ্যে একটা কথা আছে। আকস্মিকতা এবং বিষণ্ণতা একটা কথা আছে। আকস্মিকতা বিষণ্ণতার ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট আছে, ভিরিটাম অ্যালবাম আছে, বেলাডোনা আছে, আর্সেনিক অ্যালবাম আছে, গোলোনোইন আছে। এই প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে আমরা পার্থক্য সৃষ্টি করতে হবে, কারণ অ্যাকোনাইটের ক্ষেত্রে আমরা কখন আকস্মিকতা বিষণ্ণতার পার্থক্য কিভাবে করবো? অ্যাকোনাইটের আকস্মিকতা বিষণ্ণতা আসবে কাল বৈশাখী ঝড়ের মতো, সেই প্রচন্ড ভাবে আসবে এবং প্রচন্ড ভাবে সেই কি করবে, ধ্বংস করে চলে যাবে। আর বেলাডোনার আকস্মিকতা বিষণ্ণতা হচ্ছে হঠাৎ করে রোগে আক্রান্ত হচ্ছে, সেই সুস্থ ছিল, হঠাৎ করে রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু সে তার এই রোগ 1 ঘন্টা থাকতে পারে, 2 ঘন্টা থাকতে পারে, 3 ঘন্টা থাকতে পারে, 4 ঘন্টা থাকতে পারে, যাওয়ার সময় হঠাৎ করে চলে যাবে। যাওয়ার সময় রোগটা তার হঠাৎ করে চলে যাবে। তাহলে আকস্মিকতা বিষণ্ণতা এই ক্ষেত্রে এইটা এখন যে মৃত্যু ভয় আছে, অস্থিরতা আছে, পিপাসা আছে, সেগুলো আমরা দেখবো, যেহেতু জ্বালা একটা আছে, বেলাডোনা তো আছে। আর এই বিষয়গুলো আমরা দেখবো। আর বেলাডোনার ক্ষেত্রে হঠাৎ আসা, হঠাৎ যাওয়াটা দেখবো, প্লাস আমরা অন্যান্যদের উত্তাপ আরক্তিমতা সেগুলো দেখবো। এরপরে বিরেটাম বেরেডি আছে। বিরেপটি বেরেডিয়ার মধ্যে হঠাৎ করে যদিও রোগ আক্রান্ত হোক, এটা ধীরগতিতে যাবে। আর আমরা বিরেপটি বেরেডির ক্ষেত্রে একটা লক্ষণ দেখবো, সেটা হচ্ছে জিহ্বার মধ্যভাগ রক্তবর্ণ। হ্যাঁ, জিহ্বার মধ্যভাগ রক্তবর্ণ, আর্সেনিক অ্যালবাম আছে এবং অ্যাসিড পস আছে। অ্যাসিড পস এবং আর্সেনিক অ্যালবাম রোগ আক্রান্ত হলে অত্যন্ত দুর্বল হয়ে যায়, বিরেটাম বেরেডি অত্যন্ত দুর্বল হয়ে যায়। এটা দিয়ে পার্থক্য সৃষ্টি করা দুরূহ ব্যাপার। আরেকটা বিষয় আছে, বিরেটাম বেরেডিন নাড়ির গতি মন্দ থাকবে, অর্থাৎ নাড়ির গতিটা কম থাকবে যদি বিরেটাম বেরেডি রোগীর, সেদিকে আমরা লক্ষণ রাখবো। আর আর্সেনিক অ্যালবামের রোগী যদি হয় যে আকস্মিকতা বিষণ্ণতার ক্ষেত্রে রোগ আক্রান্ত হলে সে অত্যন্ত দুর্বল হয়ে যাবে, সাথে সাথে সেই ঘন ঘন পানি খাবে, ঘন ঘন পিপাসা থাকবে, মধ্যদিবা মধ্যরাতে বৃদ্ধি থাকবে, জ্বালা থাকবে, এইগুলোর প্রতি লক্ষ্য রাখবো আমরা। গ্লোনোইনের সাথে বেলাডোনার সাথে পার্থক্য করার অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, কারণ হচ্ছে গ্লোনোইন এবং বেলাডোনা অত্যন্ত একটি অন্যের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কারণ হচ্ছে গ্লোনোইনের মধ্যে দপদপে ব্যথা আছে, বেলাডোনার মধ্যে দপদপে ব্যথা আছে। গ্লোনোইন যখন আক্রান্ত হয় চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, বেলাডোনা হচ্ছে লাল বর্ণ ধারণ করে। এই ক্ষেত্রে আমাদেরকে ভীষণ পার্থক্য সৃষ্টি করতে হবে, না হলে আমরা গ্লোনোইন ব্যবহার করতে পারবো না। বেলাডোনা এবং গ্লোনোইনের মধ্যে পার্থক্য ব্যবহার করতে হবে। অ্যাকোনাইট এবং বেলাডোনা গ্লোনোইনের সম্পর্কে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি রোদে আর ভীষণ রোদে অবস্থান করার কারণে রোগ আক্রান্ত হয়, সেক্ষেত্রে রোগী যদি আমাদের কাছে আসে, আমরা তখন যেহেতু অ্যাকোনাইটের একটা কথা আছে, ভীষণ অতিরিক্ত রোদে অথবা অতিরিক্ত ঠান্ডার কারণে রোগ আক্রমণ, অতিরিক্ত রোদের কারণে গ্লোনোইন বেলাডোনা এইভাবে পড়ে থেকে যদি কেউ রোগ আক্রান্ত হয়, রোদে শুয়ে থাকে হোক, দাঁড়ায় থাকে হোক, সেই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করবো। আর ওদের মধ্যে যদি হাঁটা চলা করে আসে, যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আমরা গ্লোনোইন অথবা বেলাডোনার মধ্যে পার্থক্য সৃষ্টি করে আমরা কি করবো, ব্যবহার করবো। 20 মিনিট শোনো, 20 মিনিট পর শুরু করতে 20 মিনিট হয়, সেজন্য আমাদেরকে ক্লাস শুরু হয়তো এটা পার্থক্যটা সৃষ্টি করবে, সেটা হচ্ছে যে উভয় ওষুধের মধ্যে যেহেতু দপদপানি আছে, উভয় ওষুধের মধ্যে এই দপদপানি এবং উভয় ওষুধের মধ্যে হঠাৎ আসা আবার প্রচন্ড ভাব ধারণ করা আছে। এই ক্ষেত্রে আমাদেরকে পার্থক্যটা সৃষ্টি করতে হবে। পার্থক্য সৃষ্টি করতে যদি না পারি, তাহলে আমরা এই দুইটা মেডিসিন একসাথে দিব। এই জন্য আমরা বলবো, বেলাডোনা যখন হঠাৎ আক্রমণ করে কিন্তু এত দ্রুত উপশম হয় না। আর বেলাডোনার যে কোনো আক্রান্ত মাথা যদি পিছনের দিকে সে বাঁকা করে, তাহলে দেখা গেছে বেলাডোনা থেকে আরাম হয়। আর বেলাডোনার মাথায় যদি আবরণ রাখে, টুপি রাখে, বেঁধে রাখে, চুল রাখে, তাহলে সে আরাম পায়। আর গ্লোনোইন সবসময় মাথাকে মুক্ত রাখতে চায়, অর্থাৎ সেই চুল কেটে ফেলতে চায়, তাহলে সেই দেখা গেছে সে আরাম পায়। তো এই ক্ষেত্রে আরো অনেক পার্থক্য আছে, সেগুলো বলা সম্ভব না। আর আরেকটা কথা হচ্ছে, বেলাডোনার সাথে আমাদের স্টেমোনিয়ামের মধ্যে কিছু লক্ষণের বলা হয়েছে ইতিপূর্বে। আমরা এই দুইটা মেডিসিনকে পার্থক্য করতে হবে, যেহেতু বেলাডোনা এবং স্টেমোনিয়াম, যখন স্টেমোনিয়ামের রোগী যখন আক্রান্ত হয়, কোনো রোগ আক্রান্ত হয়, তখন তার চোখ মুখ লাল হয়, এবং জ্বর যখন স্টেমোনিয়ামের রোগী জ্বর আক্রান্ত হয়, তখন স্টেমোনিয়ামের রোগীর কিন্তু চোখ মুখ লাল হয় এবং জ্বর আসা যাওয়া করে বেলাডোনার মধ্যে। এবং উন্মুক্ততার অবস্থা অর্থাৎ পাগলামির অবস্থা কিন্তু বেলাডোনা এবং স্টেমোনিয়ামের মধ্যে একই রকম থাকে। তো সেই বিশাল ভাবে পার্থক্য সৃষ্টি করার মতো সময় যেহেতু আমাদের এখন হাতে নাই, শুধু এইটুকু আমরা বলতে পারি যে স্টেমোনিয়ামের রোগী যেভাবে এই ডাক্তার ট্যালেন্ট বলেন, বেলার রোগী প্রচন্ড সাহসী হয়, কিন্তু স্টেমোনিয়ামের রোগী হয় অত্যন্ত ভীতু। এই ক্ষেত্রে বেলার রোগী যেহেতু সাহসী হয়, স্টেমোনিয়ামের রোগী যেহেতু ভীতু হয়, সেই বিষয়টা আমরা দেখতে পারি ভীতু থেকে দিয়ে। আর স্টেমোনিয়ামের রোগী এই
রোদে বেলাডোনা রোগী রোদে গেলে অসুস্থ হয়ে যায় যেরকম, এরকম স্টামোনিয়ামের রোগী কিন্তু অসুস্থ হয় না। আর স্টামোনিয়াম অন্ধকারে থাকতে চায়, অন্ধকারে থাকতে সেই পছন্দ করে। বেলাডোনা রোগীও কিন্তু অন্ধকারে থাকতে সে কি করে, পছন্দ করে। সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি, খেয়াল রাখলে আমাদের এই পার্থক্য সৃষ্টি করতে হয়। এছাড়া যে একটা কথা বলা হচ্ছে যে পদার্থ যত বেশি উন্মাদনা তত বেশি বেলাডোনার মধ্যে আছে। পাশাপাশি যদি আমার কাছে রোগী আসে যে পদার্থ যত বেশি, রোগী তত শান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের মেডিসিন আছে ওপিয়াম। তো ওপিয়ামকে আমরা চিন্তা করতে পারি, তাহলে দেখা গেছে আমাদের এই দুইটা বিপরীত দিকের মেডিসিনটা আমাদের কি হবে, নিম্ন হয়ে যাবে। এরপরে আসেন, যেহেতু সময় কম, এই ব্যাপক কথা বলা যায় না, সংক্ষিপ্ত করতে গেলে অনেক সময় কথা থেকেও যায়। ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ যায়, যে কথাটা বেলাডোনার মধ্যে আমরা নির্ণয় করি, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন আছে, ক্যারিপ্লাইকম, অ্যাসিডনাইট, পেট্রোলিয়া, ম্যাগনেসিয়া, এই ছাড়া আরো অনেকগুলা মেডিসিন আছে যেগুলা ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। এটা পার্থক্য নির্ণয় করা এই মুহূর্তে সম্ভব নয়। আরেকটা কথা বলা হচ্ছে যে বেলাডোনা রোগী চুপচাপ থাকতে পছন্দ করে, এবং বেলাডোনা রোগী যখন ঘুমায়, অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে দেখা গেছে কোনকারের কাছে নিয়ে যায়, পানি ফোড়া দেয়, দাঁড় করে, কি কারণে, যে বাচ্চা ঘুমাতে পারে না, কি হয়, বাচ্চা চমকে উঠে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা মেডিসিন আছে, জেলসিমিয়াম এবং বেলাডোনা। তো এই জেলসিমিয়াম বেলাডোনা রোগী ঘুমাইতে গেলে চমকে উঠে। তো এই দুইটা মেডিসিনের মধ্যে আরো কিছু মিল আছে, সেটা হচ্ছে হাত পা ঠান্ডা, মাথা গরম। হাত পা ঠান্ডা, মাথা গরম। হাত পা ঠান্ডা, মাথা গরমের কথা যদি আমরা বলতে, এই ক্ষেত্রে আমাদের মেডিসিন আছে আর্নিকা। আর্নিকার সাথে যেহেতু বেলাডোনার কিছু মিল আছে, মানসিক লক্ষণের ক্ষেত্রে মিল আছে, সেই ক্ষেত্রে আমরা পার্থক্য সৃষ্টি করতে হবে। চিনার মতো হাত পা গরম, মাথা ঠান্ডা, ডাল কামড়া, হাত পা ঠান্ডা, মাথা গরম, এই জাতীয় আরো অনেকগুলো মেডিসিন আছে যেগুলা যখন আক্রান্ত হয়, হাত পায়ের দিকটা ঠান্ডা থাকে, মাথার দিকটা গরম থাকে, সেগুলো আমরা পার্থক্য সৃষ্টি করে নিতে হবে। তো এই জেলসিমিয়াম এবং বেলাডোনার মধ্যে আমরা এইভাবে পার্থক্যটা সৃষ্টি করে নিতে হবে, যে এই বেলাডোনা কখনো পিপাসা থাকে, কখনো পিপাসা থাকে না, কিন্তু জেলসিমিয়াম পিপাসাহীনতায় থাকে সবসময়, এবং জেলসিমিয়ামও শীতকাতর মেডিসিন, বেলাডোনা শীতকাতর মেডিসিন। তো এই ক্ষেত্রে আমাদের পার্থক্যটা সৃষ্টি করে নিতে হবে, যাতে করে আমরা প্রত্যেকটা মেডিসিনের পার্থক্য করে প্রয়োগ করতে পারি। তো এই যেহেতু অনেকগুলো মেডিসিনে হাত পা ঠান্ডা, মাথা গরম থাকে। আর যদি শীতকালে কারোর হাত পা অত্যন্ত ঠান্ডা থাকে, কোনোভাবেই গরম করা যায় না, সেই ক্ষেত্রে আমরা বেলাডোনা বা জেলসিমিয়াম, চিনা, এগুলা চিন্তা করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের মেডিসিন হলো কার্বোভেজ এবং নেক্টামিউর। কার্বোভেজ এবং নেক্টামিউর রোগী সবসময় হাত পা ঠান্ডা, শীতকাল আসলে তাদের হাত পা কোনোভাবে গরম করা যায় না, নেক্টামিউর। সেক্ষেত্রে আমরা নেক্টামিউরের লক্ষণ দেখবো এবং কার্বোভেজের লক্ষণগুলো দেখবো। তো এই বলে আমি আমার আলোচনাকে সংক্ষেপ করে নিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ডাক্তার বেলাল হোসেন ভাইকে আজকে নির্ধারিত বিষয় বেলাডোনার উপরে সুন্দর আলোচনা রাখার জন্য। আসলে বলতে বলতে আলোচনা শুনতে শুনতে আমাদের সময় প্রায় অনেক হয়ে গেছে। তারপরে আসলে আমরা আজকে সেমিনার একটু দেরিতে শুরু করা হয়েছে, যার কারণে আমরা 10:30-এর মধ্যে ইনশাল্লাহ আমাদের সেমিনার শেষ করব। তো ওই সুবাদে ইতিমধ্যে আসলে আমরা অনেকের আলোচনা শুনতে পারিনি সময় সাপেক্ষের কারণে। তো এ পর্যায়ে আমরা একটু পরিচয় করে দিয়ে মতো আমাদের সাথে যুক্ত আছে আমাদের লক্ষ্মীপুর রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক ডাক্তার গোলাম মুস্তফা স্যার। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক ডাক্তার আব্দুর রহমান স্যার। তো সময় সংকীর্ণতার কারণে আমরা আসলে অনেকের কাছে যাইতে পারিনি আলোচনা শোনার জন্য। তো যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য বলবো যে সংক্ষেপে এই মুহূর্তে আমাদের আজকের সেমিনারে বেলাডোনার বিষয়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আমাদের লক্ষ্মীপুর রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক ডাক্তার গোলাম মুস্তফা স্যারকে। ডাক্তার গোলাম মুস্তফা স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা অনলাইন ক্লাসে আমরা সকলেই যুক্ত হতে পেরেছি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই বিজ্ঞ সঞ্চালক জনাব ডাক্তার ইকবাল সাহেবকে ওনার মূল্যবান উপস্থাপনার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমি আসলে সংক্ষেপেই বলবো, যেহেতু আমাদের আজকে সময় কম, আমাদের আরো আলোচক বিন্দু রয়েছেন। তো এতক্ষণ পর্যন্ত বেলাডোনার যে সুন্দর আলোচনাগুলো হয়েছে সেগুলো থেকে আমরা শিখার চেষ্টা করবো। আমি শুধু বলবো প্রথমেই বেলাডোনার ক্রিয়াস্থল। আমরা যারা শুনছি আসলে প্রত্যেকের আলোচনা থেকে কিছু না কিছু শিখার আছে। তো সেজন্য আসলে আমাদের এখানে তো নির্দিষ্ট করে কোনো বলা নেই বা অতিথিভাবে সেটিং নেই, সবাই এখানে আলোচক অনুশীলন ক্লাসের মতোই। তা আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার এই বেলাডোনাটা কোথায় কোথায় কাজ করে। আমাদের বেলাডোনা কাজ করে শরীরের মধ্যে রক্তনালী, আরো ক্ষুদ্র রক্তনালী যেটাকে বলে ক্যাপিলারি, এবং রাইট সাইড, আরো কিছু কিছু আছে। তো সেদিকে আর যাচ্ছি না। এরপরে আমি আলোচনা রাখছি যে আমাদের বেলাডোনা রোগীর ধাতুগত বৈশিষ্ট্য। এই ধাতুগত বৈশিষ্ট্যটা আলোচনায় আমি যে কয়েকজনের আলোচনা শুনেছি সেখানে আসে নাই, এটা আমরা একটু ফলো করবো যে বেলাডোনা রোগীর ধাতুগত বৈশিষ্ট্য। বেলাডোনা রোগীর ধাতুগত বৈশিষ্ট্য হচ্ছে বেলাডোনা রোগী হবে
রক্ত প্রদান, বলিষ্ঠ চেহারা। আমরা যতগুলো রোগী আমি এ পর্যন্ত বেলাডোনা পেয়েছি, তো এটা দেখেছি কিন্তু যে আমরা আবারও খেয়াল রাখবো, বেলাডোনা রোগী হবে আপনার বলিষ্ঠ রক্ত প্রদান। প্রথমে আমরা বেলাডোনা রোগীর ধাতুগত বৈশিষ্ট্যটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে বেলাডোনাটা আমরা ট্রিটমেন্ট করতে সহজ হবে। দ্বিতীয়ত, বেলাডোনার আমরা জানি যে প্রধান যে লক্ষণ, এই প্রধান লক্ষণগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা বেলাডোনাকে চিনতে পারবো। যে প্রধান যে লক্ষণগুলো, এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, আমি সংক্ষেপে আবার একটু বলতেছি যে আমরা এটা সকলেই জানি। বেলাডোনার প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা বেলাডোনাকে চিনতে পারবো, বেলাডোনা রোগী আসলে আমরা ধরতে পারবো। তা আমি দুইটি রোগীর বিবরণী দিচ্ছি। একটা হচ্ছে যেমন বেলাডোনার একটা জ্বরের রোগী, বেলাডোনার রোগী জ্বরের রোগী, তার মধ্যে বেলের যে প্রধান প্রধান লক্ষণগুলো ছিল এগুলো সবই ছিল, সেখানে বেলাডোনা 30 দেওয়ার সাথে সাথেই জ্বর কমে গেছে। অথচ আমাদের ক্ষেত্রে বলা হয় যে জ্বরে আমাদের ওষুধ দেরিতে কাজ করে, কিন্তু আমরা যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে অ্যালোপ্যাথির চাইতেও আমাদের হোমিওপ্যাথিতে রোগী দ্রুত জ্বর কমে যায়। দ্বিতীয় আরেকটি উদাহরণ যেটা হচ্ছে, আমাদের কিন্তু ওষুধ পরিচয় বইয়ের মধ্যে বলা আছে যে বেলের পরবর্তীতে ক্যালকেরিয়া কার্বের কথা বলা আছে, সালফারের কথা বলা আছে, টিবারকুলিনাম, বমিনামের কথা বলা আছে। কিন্তু এর বাইরেও আপনার অনেক সময় বেলের পরে বিভিন্ন মেডিসিন কিন্তু আসে, যেটা আসলে ওষুধ পরিচয় বই এখানে কিছু সীমাবদ্ধতা আছে, পরবর্তী বই সেগুলো আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে যেমন বেলের পরে কিন্তু বারবারিস ভালগারিসও আসে। যেমন উদাহরণস্বরূপ আমার একটা রোগী পেটে প্রচন্ড ব্যথা নিয়ে আসে, বেলের সকল স্নাতগত লক্ষণ ছিল, ওই রোগীটা বলিষ্ঠ ছিল এবং বেলের অন্যান্য লক্ষণগুলো ছিল। এরপরে সেখানে কিন্তু বেলাডোনা নিউপাটেন্সিতে M2 দেওয়ার পরে তার ব্যথা বেদনা চলে গেছে। আমরা রোগীকে এক্সরে, অ্যাবডোমিনাল এক্সরে করতে দিয়েছি এবং আলট্রাসোনোগ্রাম করতে দিয়েছি। তো সেখানে পাওয়া গেল যে রোগীর কিডনিতে পাথর। এরপরে আমরা সেখানে বারবারিক ভালগারিস M2 থেকে পর্যায়ক্রমে কয়েকটি খাওয়া দেওয়ার পরে তার পাথর ভালো হয়ে যায়। তাহলে আমরা এখানে কি পেলাম, যে বেলের পরে বারবারিস ভালগারিস কিন্তু আসে। এভাবে অন্যান্য রোগীর ক্ষেত্রে কিন্তু বেলের পরে অন্যান্য মেডিসিনও আসে। এই বিষয়টা আমি সকলকে একটু খেয়াল করার জন্য বলবো যে আসলে আমরা তো বিভিন্ন বই এবং অভিজ্ঞতার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেমন আমরা এই যে আলোচনাতে সেটা কিন্তু শুনতে পাবো। তাহলে বেলের পরবর্তী মেডিসিন ক্যালকেরিয়া কার্ব, সালফার, টিবারকুলিনাম এবং বেলের পরে বারবারিস ভালগারিসও আসে, বিশেষ করে কিডনি পাথরের ক্ষেত্রে। তো এই বলেই আসলে সময় কম, আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্মীপুর রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক ডাক্তার গোলাম মোস্তফা স্যারকে আমাদের আজকের নির্ধারিত বেলাডোনার উপরে সংক্ষিপ্ত রূপে সুন্দরভাবে আলোচনা পেশ করার জন্য। তো এই পর্যায়ে আমরা আমাদের সেমিনারের সমাপনী আলোচনা চলে গিয়েছি, যেহেতু সময় আমাদের হাতে তেমন নেই। তো আমাদের বিশেষ আকর্ষণ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লক্ষ্মীপুর রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক, ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি ডাক্তার আব্দুর রহমান স্যার। ডাক্তার আব্দুর রহমান স্যারকে বলবো আমাদের আজকের নির্ধারিত বেলাডোনার উপরে সমাপনী আলোচনা পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টার লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা কর্তৃক আয়োজিত অধ্যকার অনলাইন বিজ্ঞান সেমিনারের সম্মানিত সুযোগ্য সঞ্চালক এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির সকল নেতৃবৃন্দ এবং আজকের এই সেমিনারে যারা যুক্ত আছেন সকলকে আমার সালাম ও আন্তরিক অভিনন্দন। প্রিয় হোমিও প্রেমিক ভাই ও বোনেরা, আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার নাম হচ্ছে বেলাডোনা। বেলাডোনা আসলে বিষ কাটালি নামক উদ্ভিদ থেকে তৈরি করা, যা অ্যাট্রোফিট নামক অ্যালকালাইন থেকে শক্তিকৃত আকারে বেলাডোনা নিয়ে আসা হয়েছে। এই বেলাডোনা সম্পর্কে আমাদের বেলাল সাহেব এবং আমাদের লক্ষ্মীপুর আরএন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত প্রভাষক ডাক্তার গোলাম মোস্তফা স্যার এত সুন্দর আলোচনা করেছেন। আসলে এই মাঝে আর তেমন কিছু বাকি থাকে নাই, তারপরেও আমি সংক্ষেপে দু একটা বলবো। বেলাডোনা আসলেই আমাদের যত হোমিওপ্যাথি ওষুধ আছে এর মধ্যে কারেন্ট মেডিসিন গুলোর মধ্যে একটা হচ্ছে বেলাডোনা। অন্যান্য মেডিসিনের আমাদের কাজের গতি, এগুলো আমরা দেখতে বা প্রয়োগ করার পরে গতি বুঝতে সময়ের ব্যাপার হয়, কিন্তু বেলাডোনা এমন একটা মেডিসিন যেটা ব্যবহারের সাথে সাথে কারেন্টের মতো কাজ করে। এই ব্যাপারে আমি আসলে আমার বাস্তব অভিজ্ঞতায় কিছু উদাহরণ বলবো। সেটা হচ্ছে, আমি যখন আমার উস্তাদ ডাক্তার আলাউদ্দিন আলোর কাছে ডাক্তারি শিখি মাত্র, তখন দেখলাম আমাদের কলেজের রিয়াজের বাড়ি, রিয়াজের
যেটি হলো ওনার বোন। তো বাড়িতে একটা রুগী এরকম অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, এত ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, এত ব্যথা যেটা মারাত্মক। তো ডাক্তাররা বলে অ্যাপেন্ডিসাইটিসের যখন ব্যথা এত মারাত্মক হয় তখন সাথে সাথে অপারেশন না করলে রুগী মারা যায়। কিন্তু এই ক্ষেত্রে আমি বেলাডোনার একটা কারেন্ট অবস্থান দেখলাম। তো আমরা যখন সেখানে গেলাম, আমার উস্তাদ আমি সহকারে যখন ওখানে গেলাম, যাই দেখলাম যে রুগী তো ব্যথার কারণে তখনকার খাটগুলোর পাশে রেলিং ছিল, রুগী ব্যথার কারণে খাটের রেলিং ভেঙে ফেলছে, এত ব্যথা কামড়ে। তখন আমার উস্তাদ ওনার ব্যাগের থাকা বোতল থেকে নিজ হাতে এক ডোজ বেলাডোনা 200 খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার সাথে সাথে কারেন্ট মতো ওনার ব্যথাটা কমে গেছে এবং রুগী মুহূর্তের মধ্যে মনে হয় 10 মিনিটের মধ্যে রুগী ঘুমাই গেছে। তখন আমার উস্তাদ বললো যে এই রুগী যতক্ষণ পর্যন্ত না ডাকবো ততক্ষণ পর্যন্ত তাকে আপনারা জাগাবেন না। এই যে বেলাডোনার কারেন্ট। এছাড়াও আমরা ডেলিভারির ক্ষেত্রে দেখি, যখন ডেলিভারি রুগী ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়, ব্যথার সাথে রুগীকে ঘাম দেয়, কিন্তু কিছুক্ষণ পরে আবার আর ব্যথা থাকে না। তুই এখানে বুঝছ ইয়ে নাই, লাসা লাগে নাই এখানে না, ব্যথার সাথে রুগীকে ঘাম দেয়। তখন আমরা সেক্ষেত্রে এক ডোজ বেলাডোনা দিলে কারেন্ট অল্প সময়ের মধ্যে রুগীর ডেলিভারি হয়ে যায়। এরকম অসংখ্য রুগী আমরা দেখেছি ডেলিভারি হয়ে গেছে। এছাড়াও টনসিলাইটিসের ব্যথা, গলা ব্যথা, টনসিলাইটিসের ব্যথা, যখন প্রচন্ড ব্যথা, রুগী কোনো কিছু একদম গিলতেই পারে না, প্রচন্ড ব্যথা, সেই ক্ষেত্রে আমরা বেলাডোনা কিছু টাইম একটু ঘন ঘন প্রয়োগ করি, 10 মিনিট 15 মিনিট বা 2 ঘন্টা রোগের অবস্থার আলোকে যখন প্রয়োগ করি, কয়েক মাত্রা প্রয়োগ করার সাথে সাথেই তার ব্যথা কমে যায়। পরবর্তীতে আমরা সিমটম অনুযায়ী যে মেডিসিনে আসে ওটা দিতে পারি, কিন্তু প্রথম পর্যায়ে তার ব্যথাটাকে লাঘব করার জন্য আমরা বেলাডোনা প্রয়োগ করে তার ব্যথাটাকে দূর করতে পারি ইনশাল্লাহ। এছাড়াও আমাদের অনেক ধরনের মোড়া আছে যেগুলো কার্পাঙ্কল, বিষ মোড়া কিংবা অ্যাবসেস, যে মোড়াই হোক, যেগুলোতে দপদপানি ব্যথা এবং লাল বন্ধ থাকবে, সাথে তাপ থাকবে। বেলাডোনার মূল কথাটা আমাদের খেয়াল রাখতে হবে, লাল, তাপ আর হলো দপদপানি ব্যথা, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। এই কথাটা শুধু স্মরণ রাখলে আমরা যে কোনো ক্ষেত্রে বেলাডোনা প্রয়োগ দিতে পারি। সেই ক্ষেত্রে তখন আমরা যদি এরকম সিমটম পেয়ে থাকি তাহলে পড়ার ক্ষেত্রে খুব দ্রুত পড়া ফেটে নিষ্কাশন হয়ে, অথবা যদিও না ফাটে তাহলে নির্দিষ্ট একটা লক্ষণে চলে আসে। এছাড়াও বর্তমানে যত সিজনাল জ্বর, যে কোনো জ্বর বলি না কেন, বিশেষ করে অ্যাকুইট জ্বর গুলো, যখন জ্বর প্রচন্ড জ্বর রোগীর হঠাৎ আসে, আবার দেখা গেছে কিছুক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে কমে যায়, সেই ক্ষেত্রেও আমরা বেলাডোনা প্রয়োগের পর সাথে সাথে তার জ্বরটা এই দপদপানি অবস্থাতে আমরা বেলাডোনা দেওয়ার সাথে সাথে রোগীর আর কোনো রিস্ক হবে না। এক ডোজ বেলাডোনা দিলে রোগীর তাৎক্ষণিকভাবে তার এই দপদপানিটা কমে আসবে। প্রেশার পুরোপুরি না কমলেও তার প্রেশারের যে অসুবিধাগুলো এগুলো চলে যাবে, মাথা ব্যথা কমে আসবে। মাথা ব্যথার ক্ষেত্রেও আমরা দেখছি যে অনেক সময় বেলাডোনা প্রয়োগ করার পর 10 মিনিটের ভিতরে, অনলি ফর 10 মিনিট, 10 মিনিটের ভিতরে, কারো ক্ষেত্রে 10 মিনিট লাগে না, 2 মিনিট 1 মিনিটের ভিতরে। যেমন আমাদের রামগতির মেডিকেল অফিসার কামাল স্যার একদিন আমার চেম্বারে আসলো, এসে বললো স্যার প্রচন্ড মাথা ব্যথা, কি করবো? তখন আমি দেখলাম ওনার চোখ লাল আছে, আমি ওনার দিকে তাকাই যখন দেখলাম, তখন ওনাকে এক ডোজ বেলাডোনা খাইয়ে দিলাম। এক ডোজ বেলাডোনা খাইয়ে দেওয়ার 2 মিনিট, ঠিক 2 মিনিট পরে উনি বললো স্যার আমার মাথা ব্যথাটা মনে হয় কারেন্টের মধ্যে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বেলাডোনাটা, এই জন্য বেলাডোনাটা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বেলাডোনা হোমিওপ্যাথি একটা কারেন্ট সার্টিফাইড মেডিসিন, কারেন্টের মতো, অর্থাৎ কারেন্টের সুইচ দিলে যেরকম বাতি অফ, সুইচ দিলে বাতি জ্বলে, ঠিক এইরকম ভাবে বেলাডোনা প্রয়োগের সাথে সাথে কারেন্ট রেজাল্ট পাওয়া যায়। আমাদের হোমিওপ্যাথি কারেন্ট রেজাল্ট পাওয়ার সেরা অন্যতম একটা মেডিসিন হচ্ছে বেলাডোনা। ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মী রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রভাষক ডাক্তার আব্দুর রহমান স্যারকে সুন্দরভাবে সাবলীলভাবে আমাদের আজকের নির্ধারিত বিষয় বেলাডোনার উপরে ওনার সমাপনী আলোচনা পেশ করার জন্য। আজকের সেমিনারে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ওয়ার্ল্ড ফেডারেশনের নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আজকের সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী সেমিনারে অংশগ্রহণ করার জন্য সাদরে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সেমিনার এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।